চলুন সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আমাদের চারপাশে প্রতিনিয়ত এক অদৃশ্য নজরদারির জাল বিছানো আছে, যা আমাদের সমাজের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। আজকের এই আয়োজনে সোর্স মেটেরিয়াল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা এমন কিছু মেকানিজম ডিকোড করব, যা আমাদের প্রাত্যরিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসক্তি, ডিজিটাল স্পাইং এবং কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অনলাইনে নিরাপদ রাখতে পারি সেসব নিয়ে কথা বলবো। একটা কথা একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা সবাই কি এক ধরনের ডিজিটাল দাস বা ডিজিটাল স্লেভ হয়ে যাইনি? বড় বড় টেক কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম আমরা দিনের পর দিন ঠিক এমনভাবে ব্যবহার করছি যে নিজেদের অজান্তেই আমরা ডিজিটাল দাসে পরিণত হয়েছি। অ্যালগোরিদম আমাদের যা দেখাচ্ছে আমরা তাই বিশ্বাস করছি, আর যা দেখাচ্ছে না তা আমরা টেরই পাচ্ছি না। শুরুতেই চলুন কথা বলি ডিজিটাল নজরদারি এবং ডেটা ট্র্যাকিং নিয়ে। জানেন, ডিজিটাল নজরদারির এই জগৎটা আসলে কতটা বিস্তৃত? শুনলে রীতিমতো চমকে যাবেন। বড় বড় টেক জায়েন্টরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সিভিলিয়ান সার্ভেলিয়েন্স সিস্টেম চালাচ্ছে। পৃথিবীতে অ্যান্ড্রয়েড ফোনে যত অ্যাপ আছে তার ৯৯.৫% অ্যাপের মধ্যেই গুগলের ট্র্যাকার বসানো আছে। হয়তো একটি সাধারণ নামাজের অ্যাপ বা একটি ছোট গেম ব্যবহার করা হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের অজান্তেই সব ডেটা চলে যাচ্ছে ওই টেক জায়েন্টের সার্ভারে। হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তারা আসলে কি ডেটা সংগ্রহ করছে? তারা কি শুধু আমাদের লোকেশন বা সার্চ হিস্ট্রি জানে? একদমই না। ফোনের স্ক্রিনে আমাদের আঙুল বা থাম্ব মুভমেন্টের স্পিড দেখেও তারা বুঝতে পারে আমরা কখন রাগান্বিত বা কখন বিষণ্ণ। এই ডেটাগুলোর বিশ্লেষণ করে তারা আমাদের পুরো একটা সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করে ফেলে। এরপর অ্যালগোরিদম অত্যন্ত সুকৌশলে নির্দিষ্ট রাজনৈতিক প্রোপাগান্ডা বা টার্গেটেড কন্টেন্ট আমাদের সামনে নিয়ে আসে, যাতে খুব সহজেই আমাদের চিন্তাভাবনা ও পারসেপশনকে ম্যানিপুলেট করা যায়। এবার আসা যাক সোশ্যাল মিডিয়া আসক্তি এবং এর ক্ষতিকর প্রভাবের দিকটাতে। এত ডেটা সংগ্রহ করার মূল উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্য একটাই, আমাদের আসক্ত করে তোলা। অ্যালগোরিদমের একমাত্র লক্ষ্য হলো আমাদের অ্যাপের মধ্যে আর মাত্র একটি অতিরিক্ত মিনিট ধরে রাখা। কারণ কোটি কোটি ব্যবহারকারী যদি দিনে 1 মিনিটও বেশি সময় দেয়, তবে এই প্ল্যাটফর্মগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। কিন্তু এর জন্য আমরা কি মূল্য দিচ্ছি? আমাদের ধৈর্য কমে যাচ্ছে, আর বাস্তব জীবন থেকে আমরা ফোকাস হারিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ক্রমাগত এই সস্তা ডোপামিনের কারণে আমাদের মধ্যে অ্যাটেনশন ডেফিসিট বা মনোযোগের বিশাল ঘাটতি তৈরি হচ্ছে। দীর্ঘক্ষণ বই পড়ার বা কোনো গভীর বিষয়ে মন দেওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। এর ফলে সমাজের নার্সিসিজম বা আত্মমগ্নতা বাড়ছে এবং নিজের বাস্তব জীবনের প্রতি কৃতজ্ঞতা বোধ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এই সামাজিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। যুক্তরাষ্ট্রে একটি ল ফার্মের প্রায় ৪,০০০ ডিভোর্স কেস অ্যানালাইসিস করে দেখা গেছে, এর মধ্যে প্রায় ৭০% ডিভোর্সের সাথেই সোশ্যাল মিডিয়ার সম্পৃক্ততা রয়েছে। অনলাইনে অন্যের সাজানো সুন্দর জীবন দেখে নিজেদের বাস্তব জীবনের প্রতি অসন্তুষ্টি, ফ্রাস্ট্রেশন এবং সেখান থেকে তৈরি হওয়া ক্ষোভই এই ক্রমবর্ধমান ডিভোর্সের অন্যতম বড় কারণ। সময়ের সাথে টিনএজারদের বিষণ্ণতার হার কীভাবে বদলেছে তা দেখলে চমকে উঠতে হয়। ১৯৯০ বা ২০০০-এর দিকে টিনএজারদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতার হার একদম স্থিতিশীল বা ফ্ল্যাট ছিল, কিন্তু ২০০৮ থেকে ২০১০ সালের দিকে, ঠিক যখন বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জনপ্রিয়তা পেল, তখন এই গ্রাফটি হঠাৎ করে রকেটের মতো উপরের দিকে উঠে গেল। ডিপ্রেশন বা নিজেকে আঘাত করার মতো ঘটনাগুলোর সাথে সোশ্যাল মিডিয়ার এই বিস্তারের যে একটা সরাসরি সম্পর্ক রয়েছে, তা আসলে আর অস্বীকার করার কোনো উপায় নেই। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো তা হলো চরম মাত্রার অনলাইন নিরাপত্তা ঝুঁকি এবং শিশুদের এর ভয়াবহ পরিণতি। সংখ্যাটা একবার খেয়াল করুন, ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি। এই ডিজিটাল যুগের সবচেয়ে লোমহর্ষক পরিণতিটি ভোগ করছে আমাদের শিশুরাই। ২০২৪ সালে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর অনলাইনে ৩০ কোটি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটে। এটি এমন একটি সত্য যা আমাদের সবাইকে আজই গভীরভাবে সচেতন হতে বাধ্য। আর সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হচ্ছে, মেসেঞ্জার ভিত্তিক শিশু নির্যাতনের দিক থেকে বিশ্বব্যাপী শীর্ষ ৩ দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের নাম রয়েছে। হাজার হাজার শিশু প্রতিদিন অনলাইনে গ্রুমিং এবং নানা ধরনের ভয়ঙ্কর এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছে।
এই বিশাল চাইল্ড এক্সপ্লয়টেশন নেটওয়ার্কগুলো মূলত ফিলিপাইন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ভিয়েতনামে সবচেয়ে বেশি ঘনীভূত। কারণ এই দেশগুলোতে নজরদারি বা রেগুলেশন এখনও ততটা কড়াকড়ি নয়। ফলে অপরাধীরা খুব সহজেই সাধারণ মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই জঘন্য কাজগুলো অবলীলায় চালিয়ে যাচ্ছে। শুধু কি নিরাপত্তা, আমরা কিন্তু আমাদের প্রজন্মের বিশাল একটি সম্ভাবনাও নষ্ট করছি। একটি শিশু বছরে গড়ে প্রায় 1000 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে কাটায়। অথচ একটু ভেবে দেখুন, এই একই পরিমাণ সময় কাজে লাগিয়ে সে হয়তো নতুন একটা ভাষা শিখতে পারত বা কোনো খেলায় দারুণ দক্ষতা অর্জন করতে পারত। সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের স্কিল ডেভেলপমেন্টকে দারুণভাবে বাধাগ্রস্ত করছে। তো এই অবস্থা থেকে কি কোনোই মুক্তি নেই? চলুন দেখি কিভাবে আমরা এই ডিজিটাল দাসত্ব থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে পারি। এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু প্র্যাকটিক্যাল পদক্ষেপ কিন্তু আমরা চাইলেই নিতে পারি। যেমন ধরুন, অ্যাপের বদলে ব্রাউজার ব্যবহার করা, ফোনের স্ক্রিন সাদা কালো বা গ্রে স্কেল করে ফেলা এবং প্রাইভেসি ব্লকার ইনস্টল করা। খুব সাধারণ মনে হলেও এই সহজ কাজগুলো আমাদের ট্র্যাকিং ও আসক্তিকে অনেকাংশে কমিয়ে দিতে পারে। হয়তো ভাবছেন, অ্যাপ আর ব্রাউজারের মধ্যে এত কিসের পার্থক্য? পার্থক্যটা আসলে অনেক বড়। মোবাইল অ্যাপগুলো ডিজাইনই করা হয়েছে আমাদের আসক্ত করার জন্য। তারা অনবনত পুশ নোটিফিকেশন পাঠিয়ে আমাদের কৌতূহলকে ট্রিগার করে। অন্যদিকে ব্রাউজার ব্যবহার করলে নিজ উদ্যোগে টাইপ করে সাইটে ঢুকতে হয়, যা ওই অটো পাইলটে চলতে থাকা আসক্তিকে ভেঙে দেয়। আজকের সোর্সে বেশ কিছু দারুণ কার্যকরী টুলের কথা উল্লেখ আছে, যেমন কাহাফ কার্ড। এটি ট্র্যাকার, আজেবাজে অ্যাড এবং ক্ষতিকর ওয়েবসাইট ব্লক করে দেয়। কাহাফ ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে আপত্তিকর ছবি ব্লার বা ঝাপসা করে দেয়, যা একটি নিরাপদ ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে। আর ফোনের স্ক্রিন গ্রে স্কেল করে রাখলে ব্রাইট কালারগুলো থাকে না, ফলে ব্রেইনে ডোপামিনের ট্রিগার কমে যায় এবং স্ক্রিনের প্রতি ওই তীব্র আকর্ষণটা অনেকটাই হ্রাস পায়। আর শিশুদের ক্ষেত্রে একটা দারুণ সাইকোলজিক্যাল ব্যাপার আছে। ওদের মাঝে মাঝে বোর হতে দিন, একঘেয়েমি অনুভব করতে দিন। তাদের হাতে সবসময় স্ক্রিন ধরিয়ে না দিয়ে বোর হতে দিলে ব্রেন নিজে থেকে চিন্তা করতে বাধ্য হয়, আর ঠিক সেখান থেকেই সত্যিকারের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির জন্ম হয়। আজকের এই আয়োজনের শেষে এসে শুধু একটি প্রশ্নই রেখে যেতে চাই। আমরা কি অ্যালগরিদমকেই আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের চিন্তা এবং আমাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেব, নাকি আজই আমরা আমাদের এই ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেব? সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই।